অস্থিরতা কাটছেই না আরব আমিরাতে শ্রম বাজার নিয়ে দ্রুত সংকট সমাধানের আশা প্রতিমন্ত্রীর। শ্রম আইন মেনে চলার পরামর্শ। দ্রব্যমূল্যের চাপ মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়পত্র ভাঙার হিড়িক। ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রামে এক মাসে 2 দফা বাড়ল চালের দাম। বস্তা প্রতি বেড়েছে প্রায় 500 টাকা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার নিয়ে অস্থিরতা কাটছেই না। শ্রমিকদের ভাগ্য নিয়ে টানাপোড়েন চলছেই। চলতি বছর জুন পর্যন্ত আমিরাতে গেছেন 42,000-এর বেশি বাংলাদেশি। তবে শ্রম আইন ভঙ্গ করে কোটা নিয়ে বিক্ষোভ করায় আবারও সাময়িকভাবে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত এই সংকট কাটবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, আরব আমিরাতে গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। 2021 সালে সংস্থাটির সনদ নিয়ে 29,000-এর বেশি বাংলাদেশি শ্রমিক আমিরাত প্রবাসী হয়েছেন। 2022 সালে গেছেন 1,01,775 জন, আর চলতি বছরের জুন পর্যন্ত গেছেন 42,000-এরও বেশি। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতে। শ্রম আইন ভঙ্গ করে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনার জেরে আপাতত বন্ধ আমিরাতের শ্রমবাজার। তবে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এদিকে প্রবাসীদের শ্রম আইন মেনেই দেশে দেশে কাজ করা উচিত বলে মনে করেন বায়রার সাবেক নেতারা। সংকট সমাধানে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তারা। দূতাবাস আছে, সেই দূতাবাসের উচিত আমাদের যে কর্মীগুলো যায় তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া যে ওই সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্টে যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো কর্মীদেরকে জানাতে হবে। থরো একটা ব্রিফিং দেওয়া দরকার যে এই জিনিসগুলো ওই মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কখনোই অ্যালাউ করে না এবং এটা পছন্দ করে না। এটা করলেই কিন্তু একটা পেনাল্টি আছে, এতে পেনাল্টি সেই ওয়ার্কার উপরে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা আলটিমেটলি আমাদের ইমেজটাকেও ধ্বংস করে দেবে। বহির্বিশ্বে সভা সমাবেশ করার যথাযথ আইন রয়েছে জানিয়ে জনশক্তি রপ্তানিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান বায়রা মহাসচিব। তারা যাতে কাজের কোনো সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, দূতাবাস আছে, অভিভাবক হিসাবে দূতাবাসকে জানালে দূতাবাস তরফ পদক্ষেপ নেবে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, যে পানিশমেন্টগুলো হয়েছে, এগুলো প্রবাসী ভাই হিসাবে আমাদের যতটুকু কনসার্ন, একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকার আরো বেশি সংবেদনশীল এইসব ব্যাপারে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত সহ শ্রমবাজার ধ্বংস করতেই একটি মহল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এর ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিট আবেদনে ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীর মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। তারা জানান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। কারফিউ শিথিল থাকায় রাজধানীর জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক। সড়কে সকাল থেকে চলছে গণপরিবহন। অফিসগামী মানুষের ছুটে চলার চিরচেনা দৃশ্য সবখানে।
মিরপুর 10, শ্যামলী, ফার্মগেট, বিজয়নগর, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, উত্তরা সবখানে যানবাহনের চাপ দেখা গেছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা। এদিকে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। মোড়ে মোড়ে সজাগ রয়েছে ট্রাফিক পুলিশ। তবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। হুমায়ুন, প্রেস ক্লাব এলাকায় যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম এক ভিডিও বার্তা কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন। কিন্তু অন্যান্য যে সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু আজকে রাজধানীতে কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। তার প্রেক্ষিতে তারা প্রেস ক্লাবেও তারা বিক্ষোভ করুন বলে তারা তাদের কর্মসূচি তালিকা রেখেছেন। সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই প্রেস ক্লাবের যে এলাকায় কিন্তু মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে প্রেস ক্লাবের আশপাশে কিন্তু অর্থাৎ সেনাবাহিনীর যে সদস্য আছে তারাও কিন্তু টহল দিচ্ছেন। কিছুক্ষণ পর পরে গাড়ি কিন্তু টহলে কিন্তু রয়েছেন। এখানে আপনাকে দেখা যাচ্ছে যে আশপাশে যেসব এলাকা যে সড়কগুলি রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছে তারা কিন্তু যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধ করে দিয়েছে অর্থাৎ নিরাপত্তার সাথে। আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে প্রেস ক্লাবের যে সড়কটি যে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি সেটাও কিন্তু নিরাপত্তার সাথে এখানে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আপনাকে অর্থাৎ সেগুনবাগিচার রাস্তা যদি দেখাতে চাই সেখানে দেখতে পাবেন যে এখানেও কিন্তু গেটটি কিন্তু বন্ধ রয়েছে এখানে যাতে কোনো ধরনের যাতে অর্থাৎ আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। তো আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছে। এখানে কিন্তু অর্থাৎ যাতে কেউ দুষ্কৃতিকারীরা নাশকতাকারীরা কোনো ধরনের যাতে সরকারের জানমালের নিরাপত্তা অর্থাৎ সরকারের যাতে বিভিন্ন স্থাপনা যাতে হামলা করতে না পারে, যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেই জন্য অর্থাৎ আইনশৃঙ্খলার পাশাপাশি কিন্তু যে অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। আমরা এখানে দেখেছি প্রেস ক্লাবের কিন্তু দুই পাশে কিন্তু খুব থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে যে যান চলাচল ছিল সেটা কিন্তু বন্ধ রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কেউ যাতে নাশকতা করতে না পারে। তো নাদিয়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। পাপ্পু, সায়েন্স ল্যাব এলাকার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদেরকে? নাদিয়া, আমি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় ছিলাম এবং আমি কিন্তু আজকে সায়েন্স ল্যাবের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এই এরিয়াটা, নিউ মার্কেট, আপনার ইডেন কলেজ এই এরিয়াটা ঘুরে দেখেছি। গতকালকে যেরকম ছিল তার থেকে পরিবেশটা আজকে একটু গুমট। আমি বলবো যে গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যতটা নিরাপত্তা ছিল না, আজকে কিন্তু তার থেকে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সায়েন্স ল্যাব এলাকাও কিন্তু যখন আমরা এসেছি তখন কিন্তু পুলিশের একটা তৎপরতা দেখা গিয়েছে, বিজিবির একটা তৎপরতা দেখা গিয়েছে। কারণ বেশ কিছু জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের তথ্য পাচ্ছি, সেটা গুজবের মতোই, যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন তারা নাকি রাজপথে নামতে পারে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে, যেটা আসলে কোনো এখনো সত্যতা জানা যায়নি। এবং কিন্তু মানুষজন রাজপথে রয়েছে এবং প্রচুর গাড়ি যানবাহন, এবং আর ধীরে ধীরে যে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক রূপে ফিরছে সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি যখন মিরপুর দিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি যানজটের একটা ভালো যানজট দেখেছি। যখন কাজীপাড়া পার হলাম বা শেওড়াপাড়া পার হওয়ার পর থেকে কিন্তু আমরা একটা দীর্ঘ যানজট দেখেছি। আর মিরপুরের সবচেয়ে বড় যানজটের কারণটা হলো মেট্রো রেল না থাকায়। এবং জনসাধারণ কিন্তু বারবারই একটা কথা বলে যে মেট্রো রেল খুব দ্রুত যাতে চালু করা হয়, কারণ মেট্রো রেল চালু হলে অন্ততপক্ষে রাজপথে এই জনদুর্ভোগটা পোহাতে হবে না অনেকেরই, কারণ যানজট, পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং জায়গায় জায়গায় প্রচুর যানজট আমরা দেখেছি। তো সায়েন্স ল্যাব মোড়েও আমরা প্রথমে যানজট দেখে এখন কিন্তু একটু পরিবেশটা তেমন যানজট দেখছি না, যেহেতু অফিসের একদম শেষ সময়ের দিকে যাচ্ছে, 3টার দিকে অফিস আদালত শেষ হয়ে যাবে, তখন হয়তো আবারও যানজট ফিরে আসতে পারে। তো নাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পাপ্পু। দ্রব্যমূল্যের চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার। এমন অবস্থা ছিল আগেই, এর সাথে যুক্ত হয়েছে সাম্প্রতিক অস্থিরতা। ফলে ন্যূনতম সঞ্চয়হীন মানুষের অবস্থা আরও বেগতিক।
এমন পরিস্থিতিতে অর্থনীতি ও সাধারণ মানুষকে বাঁচাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। সাধারণ মানুষ তো বটেই, মূল্যস্ফীতি অর্থনীতির জন্য হয়ে উঠেছে আতঙ্কের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গেল জুন মাসে দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল ৯.৭২%, আর মে মাসে ছিল ৯.৮৯%। ফলে অবর্ণনীয় কষ্টে আছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। আয় ব্যয়ের সঙ্গতি না থাকায় তিল তিল করে জমানো সঞ্চয় ভেঙে জীবনযাত্রা অব্যাহত রেখেছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে তাই হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার। জমানো সঞ্চয়পত্রর ওই এফডিআর যেটি ছিল সব ব্যাংকে খাওয়ার শেষ। এখন প্রতি ঘরে ঘরে ঝগড়া বিবাদ লাগিয়ে আছে, কারণ নুন আনতে এখন ফান্তা বুড়ায়। বর্তমান বাজারে এখন খুব কষ্টে আছি, অসহায়ভাবে চলতেছি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে মে মাসে বিক্রি কম হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা, আর গেল অর্থ বছরের প্রথম 11 মাসে নিট ঋণাত্মক বিক্রির পরিমাণ ছিল ১৭,৭৪২ কোটি টাকা। আমার আয় নাই, এখন ব্যালেন্স যে আছে কোথায় কোথায় কি আছে, ব্যাংকে আছে না এনজিওতে আছে, ওগুলি উঠে উঠে খাওয়ার চেষ্টা করতেছে। যাদের সঞ্চয় নাই তারা খুবই কষ্ট করতেছে। তারা মনে করেন দেখা গেল আত্মীয় স্বজনেতে চাইও কোনো কিছু পাচ্ছে না। সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় মানুষের উৎসাহ কমেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সঞ্চয়পত্রে সুদের হার না বাড়ালে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুদ কমিয়ে দিয়েছে, লোক বিক্রি করে ফেলছে, এটা একটা কারণ। ব্যাংকে যাচ্ছে অথবা ট্রেজারি বিল আরেকটা, লোকজনের ইনফ্লেশনের ফলে আয়ের সে কমে গেছে এবং তার তো সঞ্চয় ভাঙাবে, এবং দুইটা কাজ, একটা সুদের হার বাড়াতে হবে, দ্বিতীয়ত মূল্যস্ফীতিটা কমাতে হবে। সঞ্চয়পত্র যুগোপযোগী না করার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৬ লাখ কোটি টাকার বাজারে ধস নেমেছে। যারা নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, যাদের ৫ লাখ ১০ লাখ টাকা সঞ্চয়পত্র ছিল, তারা ওটা ম্যাচিওর হওয়ার সাথে সাথে সেটাকে ভাঙিয়ে তাদের সাংসারিক খরচে ব্যয় করছে, সেটাও হচ্ছে। তো সব মিলিয়ে সঞ্চয়পত্র দ্রুত স্টক যেটা ছিল সেটা কমে আসতেছে। অর্থনীতি ও মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমানোর কোনো বিকল্প নেই বলেও মত দেন এই অর্থনীতিবিদ। সরকার এটাকে বাজার ভিত্তিক করে না, এটাকে ফিক্স করে রাখে, হঠাৎ করে কমিয়ে দেয়, হঠাৎ করে বাড়িয়ে দেয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চলতি মাসের শুরুতে চালের দাম বস্তাপ্রতি ২ থেকে ২৫০ টাকা বেড়েছিল। এখন মাসের শেষ দিকে আরেক দফা বেড়েছে চালের দাম, বস্তাপ্রতি ফের বেড়েছে ২০০ টাকা। ঊর্ধ্বগতির বাজারে এক মাসে চালের দাম ২ দফা বাড়ায় আরও চাপে পড়েছে ভোক্তারা। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। চলতি মাসের প্রথম সপ্তাহে গুটি সিদ্ধ ২৩০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকায় বিক্রি হয়েছিল। জিরাশাইল ৩২০০ টাকা থেকে বেড়ে ৩৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম সিদ্ধ ২৬৫০ থেকে ২৭০০ টাকা থেকে বেড়ে এখন দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে ২৯০০ টাকা। নূরজাহান গুটি ২৫০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৬৫০ টাকা দরে। মিনিকেট আতপ ২৯০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। পাইজাম আতপ মান বেঁধে ২৭০০ থেকে ২৮৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০০ টাকায়। নাজিরশাইল ৩৭০০ টাকা থেকে বেড়ে ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কাটারি আতপ ৩২০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৪০০ টাকায়। চালের দাম এক মাসে ২ দফায় বৃদ্ধিতে আরও চাপে পড়েছেন মধ্য নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন চলমান সংকটে শ্রমিক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কারণ কারফিউ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় এই শ্রেণীর মানুষের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের তো দেওয়ালে ফিটটিকি গেছে, কোনো রকম কষ্ট করে চলার লাগে, কিছু করার নাই। সরকার তো যে কোনো জিনিসের দাম বাড়তেছে, ঠিক আছে, সরকার এর কোনো তৎপরতা নিচ্ছে না। চালের মোকামে দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম দ্বিতীয়বারের মতো বেড়েছে বলে জানায় পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এখন আমাদের তো একটা মানসিকতা আছে, দেশে যদি কোনো একটু যদি পরিবেশে কোনো একটু সমস্যার সৃষ্টি হয়, তখন আমরা চিনি যে খাদ্য কন্ট্রোল, খাদ্য মজুত করা, খাদ্যের দাম বাড়ে যাবে। কোনো সংকট না থাকলেও চালের দাম বাড়ায় তদারকির ঘাটতিকেই দুষছে ক্যাব। আমরা মনে করি এখানে আসলে বাজার তদারকিটা জোরদার করা উচিত, খাদ্য বিভাগের লোকজনের তদারকি বাড়ানো উচিত। দাম স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পর্যন্ত নজরদারি জরুরি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।
চট্টগ্রামে চালের বাজার ও ক্রেতাদের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে, অর্থাৎ এখানে চালের বাজার, সবচাইতে বড় চালের বাজার। আমরা চলতি মাসের শুরুতেই প্রত্যেকটি চাল অর্থাৎ প্রতি মানবেতে কিন্তু প্রতি বস্তা 200 থেকে 300 টাকা দাম বেড়েছে। এই মাসের শেষের দিকে এসে সেই চালের দাম আবারও বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। তো এখানকার যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। চলতি মাসের শুরুতেই দাম বেড়েছিল 200 থেকে 300 টাকা। এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে সম্প্রতি আবার চালের দাম বস্তাপ্রতি 2 থেকে 300 টাকা বেড়েছে, অর্থাৎ যানবাহন আসতে না পারার কারণে এই দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সাধারণ মানুষ আসলে সম্প্রতি যে ঘটনা, সেই ঘটনার কারণে কিন্তু অনেকে কর্মহীন হয়ে পড়েছিল এবং অনেকে বাসা বাড়ির থেকে বেরিতে পারেনি। অর্থাৎ যারা দিনমজুর, অর্থাৎ দিনে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করে, তারা খুবই কষ্টের মধ্যে পড়েছেন। প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। সেই কারণে যেহেতু তারা দীর্ঘ একটা সময় কিন্তু কর্মহীন ছিল, আসলে তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। তো চট্টগ্রামের যে চালের বাজারের যে ব্যবসায়ীরা, বিভিন্ন দোকানের যারা ব্যবসায়ীরা আছে, তাদের সাথে কথা বলছি। তারা বলছেন এই চালের দাম যদি মিল মালিকেরা কমায় এবং সরকার যদি এই চালের বাজারটা যদি তারা তদারকি করে, তাহলে কিন্তু চালের দাম কমে আসবে বলে তারা আমাদেরকে বলছেন। তো চট্টগ্রামের চালের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কারফিউ শিথিল অবস্থায় রংপুরের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শফিউল আলম শফিক। আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু রংপুরেও কারফিউ চলছে, কিন্তু গতকাল এবং আজ রংপুরের সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। সাধারণ মানুষের যানমাল এবং যাতায়াতের কথা সব কিছু বিবেচনা করে এই 16 ঘন্টা কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে ঘরে বন্দি থাকা এই মানুষগুলো তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করছে। কেউ রিক্সা, অটোরিক্সা, ভ্যান এবং বাস, ট্রাকে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং অফিসগামী যে মানুষগুলো আছে নির্দিষ্ট সময়ে সেই অফিসগামী মানুষগুলো অফিসে যাচ্ছেন এবং আসতেছেন। আরেকটি বিষয় বলে রাখি, এই কারফিউর নির্ধারিত সময়ে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু বারবার বিভিন্ন বাজার, পাড়া, মহল্লা এই সকল জায়গায় কিন্তু টহল দিচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা হয়েছে, এই কারফিউ 16 ঘন্টা শিথিল করার ফলে অনেকেরই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকেই কিন্তু সাধারণানন্দে জীবনযাপন করছে। আরেকটি বিষয় বলে রাখি, এই নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু রংপুর বিভাগের কোথাও কোনো জায়গায় সভা সমাবেশ, মিছিল, মিটিং, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল কারফিউ 16 ঘন্টা শিথিলের সর্বশেষ তথ্য। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে 66 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 39,300 ছাড়ালো প্রাণহানি। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে ইসরায়েলকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এদিকে টাইফুন গায়েমির আঘাতে বিপর্যস্ত চীনে 15 এবং ইথিওপিয়ায় নৌকাডুবে 12 জনের মৃত্যু হয়েছে। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় কিলিং মিশন অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ খান ইউনিস সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 66 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এই নিয়ে 39,224 উন্নীত হল প্রাণহানি, আহত ছাড়িয়েছে 90,800। এদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর রকেট হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সুপার টাইফুন গাইমির আঘাতে বিপর্যস্ত চীনের বিশাল এলাকা। রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি পর্যটন এলাকায় পাহাড় ধসে 15 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে একাধিক প্রদেশে। 24 ঘন্টায় গড়ে 400 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরই মধ্যে প্রায় 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে প্রশাসন।
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নৌকা ডুবে 12 জন নিহত হয়েছেন। কাঠের তৈরি ওই নৌকাটি ইথিওপিয়ার সীমান্ত বরাবর টেকেস নদীর ওপারে যাচ্ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। স্থানীয় সময় রোববার রাতে নিকোলাসকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। 51% ভোট পেয়ে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে পরাজিত করেন মাদুরো। এডমুন্ডো পেয়েছেন 44% ভোট। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অস্থিরতা কাটছে না আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে, দ্রুত সংকট সমাধানের আশা প্রতিমন্ত্রীর, শ্রম আইন মেনে চলার পরামর্শ। দ্রব্যমূল্যের চাপ, মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়পত্র ভাঙার হিড়িক, ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রামে 1 মাসে 2 দফা বাড়ল চালের দাম, বস্তা প্রতি বেড়েছে প্রায় 500 টাকা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।